জীবনে একটা সান্ত্বনা পেলাম রে টুসি, যে জীবনে আমি একটা মহৎ কাজ করতে পেরেছি। কিন্তু কেন তুমি এমন এই নিষ্ঠুর কাজ করলে বৌদিমণি? বুঝবি না রে টুসি, তুই বুঝবি না। শুধু এইটুকু শুনে না, পণ প্রধান আগুন যখন একবার চলেছে, সেই আগুনে শুধু পুত্র বধূরাই জ্বলবে না, শাশুড়ি ননদের দলের গান টান টান করে জ্বলবে। আজ পুত্র বধূর হাতে শাশুড়ি ননদের মৃত্যু দেখে অবাক হচ্ছেন সমাজের মানুষ, কিন্তু এখনো যদি তারা এই পণ প্রধান নামক অন্ধ কুসংস্কার সমাজ থেকে তাড়িয়ে দিতে না পারেন, তাহলে হয়তো একদিন শুনতে পাবে স্ত্রীর হাতে পুড়ে মরা অর্থলোভী স্বামীর নাই। তোমার কোনো কথাই আমি বুঝতে পারছি না ছোট বৌদিমণি। তুমি তো লেখাপড়া জানামি, কেন তুমি এমন নিষ্ঠুর কাজ করলে? কেন তোমার সাথে সাথে ওই বাচ্চা মেয়েটারও জীবন নষ্ট করে দিলে? শুনবি শুনবি, কেন শিউলি তার সুখ স্বপ্ন আশাকে বিসর্জন দিয়ে চিরদিনের মতো চলে গেল? কেন অরূপ চৌধুরী দ্বিতীয় পক্ষের স্ত্রী, এই চৌধুরী বাড়ির ছোট বউ আজ সমাজের চোখে সাজলো বাঘেরই বউ? হ্যাঁ হ্যাঁ, আমি শুনবো। তাহলে ফিরে চল 3 বছর আগে চৌধুরী বাড়ির সুখ দুঃখ ভরা শান্তির সংসারে। আমি চৌধুরী বাড়ির বড় বউ, অরূপ চৌধুরীর প্রথম পক্ষের স্ত্রী, আমার দিদি অঞ্জলির কাছ থেকে শুরু করলাম। নমস্কার। নাট্যমোদী দর্শক বৃন্দ এবং শত্রুবৃন্দকে 5 কেচিয়া জয়রব চক গোষ্ঠ বিহারী বিদ্যাপীঠের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের 5 কেচিয়া জয়রব চক গোষ্ঠ বিহারী বিদ্যাপীঠের বিনম্র প্রযোজনা বাঘিনী বউ। নাটক ডাক্তার তাপস কুমার, নির্দেশনায় মোহন বেরা, আবহ স্বপন রাজপণ্ডিত, সুর প্রচলিত, আলো সুইটি লাইট, মহাপ্রভু মাইক সার্ভিস। আজকে এই ১বিংশ শতাব্দীর যুগে বন প্রথা এক ঘৃণ্য প্রথা জেনেও আমরা পণ নিই এবং বন্দি। বনের বলি হয় সাধারণ নারীরা। সেই নারী কখনো কখনো প্রতিবাদিনী, কখনো কখনো সমাজে বাঘিনী রূপে ধরা দেয় আমাদের সামনে। তারই এক জ্বলন্ত প্রতিচ্ছবি আজকের নাটক বাঘিনী বউ। নাটক শুরুর পূর্বে আমরা নাটকের যারা খুশি লোক, অর্থাৎ এই নাটকে যে সমস্ত বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করেছে তাদের পরিচয় দিয়ে নিচ্ছি। একটু সময় আপনাদের দিতে হবে। তোমাকে আর সার্ভিস পাস করতে হবে না। আজ অরূপ বাড়িতে আসুক, এর যদি একটা রেস্টুরেন্ট না করেছিস, আমার নাম হেমাঙ্গিনী নয়। চরিত্র হেমাঙ্গিনী, অভিনয়ত্রী সাদলই ১০ম শ্রেণী ছাত্রী। একে একে প্রত্যেকের মনকে আমি এইভাবেই বিষিয়ে তুলব। সংগঠন ভেঙে টুকরো টুকরো করে নেব আমি আমার অপমানে যোগ্য প্রতিশোধ। চরিত্র গোপা, অভিনয়ে শিবি সাজমল, ৯ম শ্রেণী ছাত্রী। যখন আমার বৌমা আসবে
চরিত্র বাবলু, অভিনয়ে মনীষা জানা, দশম শ্রেণীর ছাত্রী। তোমাদের চেয়ে বেশিবার বাড়ি কোথায় করলাম মা? যে মানুষটা নিজের মা বাবা ভাই বোনকে পর করে তোমাদেরকে আপন করেছে, তোমাদেরই সুখের জন্য নিজেকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়েছে, তার বিনিময়ে তাকে তোমরা কি দিলে মা? নমস্কার। চরিত্র কাজল, অভিনয় অনুষ্কা ঘোড়ই, নবম শ্রেণীর ছাত্রী। তোমার দুঃখ দেখে যাদের চোখে জল আসে না, তারা হয় পাষাণ, নয়তো মানুষরূপী জানোয়ার। চরিত্র টুসি, অভিনয়ে সুরুচি ধারা, দশম শ্রেণীর ছাত্রী। হে দয়াময়, দুঃখই যদি দেবে তবে সেই দুঃখ জয় করার শক্তিও আমায় দাও ঠাকুর, শক্তিও আমায় দাও। চরিত্র অঞ্জলি, অভিনয়ে রানী সামন্ত, নবম শ্রেণীর ছাত্রী। তোমাদের পাপের তরি এবার কানায় কানায় পূর্ণ হয়েছে, তাই তো তোমাদের মৃত্যু দূর হয়ে আজ আমি তোমাদেরই সামনে এসে হাজির হয়েছি। চরিত্র শিউলি, অভিনয়ে শ্রীমলা রাউত, দশম শ্রেণীর ছাত্রী। আমি না এলে আমার মায়ের মতো তোমাদেরকে পুড়িয়ে মারবে কে? চরিত্র টুম্পা, অভিনয়ে সোহানি মাল, দশম শ্রেণীর ছাত্রী। ওগো মায়েরা, যারা হাজার হাজার টাকা বর্বর নিয়ে ছেলের বউ আনতে চাও, তারা ভালো করে চেয়ে দেখো সেই সব বউয়েরা কত আদর যত্নে রেখেছে তাদের শাশুড়িকে। চরিত্র সাবিত্রী, অভিনয়ে শ্রেয়া বাগ, দশম শ্রেণীর ছাত্রী। ওগো ঈশ্বর, হে তুমি কি করলে? আমার যে অনেক দিনের স্বপ্ন ছিল আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবো, তুমি আমার সব আশা ব্যর্থ করে দিলে। চরিত্র শ্যামলী, অভিনয়ে মল্লিকা খাড়া, নবম শ্রেণীর ছাত্রী। সাবধান শিউলিদি, বাজে কথা বললে কিন্তু আমি অপমান করতে বাধ্য হব। মনে রেখো, আমার নাম সোমা। চরিত্র সোমা, অভিনয়ে সুমনা বেরা, দশম শ্রেণীর ছাত্রী। यदा यदा हे धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजम्वा परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। দুষ্টের দমন ও শিষ্টের পালন করতে এখন আসছে বাঘিনী বাঘিনী বাঘিনী
সঙ্গী সেজে মায়ের কোলে বসে আঙুল চুষবে। এখন তো স্কুলে চলো। না, আমি যাব না। কি বললি? যাবি না? তবে রে পাজি। বাড়ি মেয়ে, পাজি মেয়ের মতন স্কুলে যেতে চাইছো না তুমি, আর কিনা দুষ্টুমি করছি আমি। এখনো বলছি চলে আয়, আয় বলছি। না, আমি যাব না। মা, তুমি পিসিমণিকে বলো না, কাল থেকে আমি ঠিকই স্কুলে যাব। ঠিক আছে মামুনি, তোকে আজ আর স্কুলে যেতে হবে না। ব্যাস হয়ে গেল। আর এই মাটাই দেখছি মেয়েটিকে আদর দিয়ে দিয়ে বাদর করে তুলেছে। ঠাকুরজি, খবরদার বৌদি, তুমি ওকে এভাবে প্রশ্রয় দেবে না, তাহলে কিন্তু তোমায় করবে। আমি কি হলো বলো? আমি ভীষণ ভীষণ ভাবে শাস্তি দিয়ে দেবো। তাই নাকি? শোনো মায়ের আদরের বাদর, কাল যদি তুমি বলো শিমনি আজ আমি স্কুলে যাব না, তখন মজাটা দেখবে। কাল থেকে আমি ঠিকই স্কুলে যাব। এখন আমি খেলতে যাই। হ্যাঁ বৌদি, আজ খেতে আমার একটু দেরি হতে পারে, তুমি খেয়ে নিও কেমন? রোজ রোজ তোমার বাড়ি ফিরতে তো দেরি হয় কেন বলো তো? ভীষণ কাজের চারা থাকে বৌদি। কবে তোমাদের কাজ শেষ হবে একটু বলতে পারো? কাজের কখনো শেষ আছে বৌদি? তাছাড়া যে কাজে আমরা নেমেছি তা সার্থক হওয়া এত সহজ নয়। না জেনেও কেন শুধু শুধু তোমরা নিজেদের জীবনটাকে এভাবে নষ্ট করছো ঠাকুরজি? নষ্ট নয় বৌদি, নষ্ট নয়, এটা তো আমাদের সৌভাগ্য। আমরা নারীদের কল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করতে পেরেছি। জি, যে নারী মঙ্গল সমিতি আমরা গড়ে তুলেছি, তার সাজিয়ে দিয়ে অন্তত একজন নারীর উপকার হয়, সেটাই হবে আমাদের সার্থকতার শ্রেষ্ঠ পুরস্কার। জি, তাই তো আমরা পণ করেছি, পণ দিয়ে কেউ আমরা বিয়ে করবো না। সমাজের প্রত্যেকটা মানুষকে জানাতে চাই, পণ দেওয়া যেমন আইনত অপরাধ, পণ দেওয়া অপরাধ। হ্যাঁ অপরাধ। জানো বৌদি, একটা কথা ভাবলেও আমার অবাক লাগে, যে নারী মঙ্গল সমিতির একজন সদস্য আছে যে পণপ্রথার বিরুদ্ধে আন্দোলন করে চলেছে, অথচ আমাদের এই বাড়িতে চলছে সেই পণপ্রথার আরেক পর্ব। তুমি কি বলছো ঠাকুরজি? এই কথা আর কি বললাম বৌদি, আমার কাছে তুমি যতই ম্লান হাসি হাসো না কেন, ওই হাসি যে বেদনার অন্তরালে হারিয়ে যায়, ওটা আর কেউ না বুঝলেও আমি বুঝি বৌদি, আমি বুঝি। তাই তোমার মুখের দিকে তাকিয়ে চোখের জল ফেলতে ফেলতে আজও আমি দুঃখ কষ্টকে জয় করার চেষ্টা করে চলেছি। যতদিন তুমি আমার পাশে থাকবে, ততদিন তুমি আমার মুখে দেখতে পাবে একটু হাসি, একটু সুখ, একটু আনন্দ। সোনপাপড়ি আর এসেছে, সোনপাপড়ি খাবো, 1 টাকা দাও না মা। কোথায় পাবো মা? তোমার কাছে তো রয়েছে মা, দাও না মা 1 টাকা। এই জন্যই বলি সকালে স্কুলে যেতে চাসনি? আজ সোনপাপড়ি কাল আইসক্রিম যেভাবে চলছে। কি মা আমার 1 টাকা দাও না মা, কখনো চাইবো না, দাও না মা। কাল থেকে যদি স্কুলে না গিয়েছিস তখন দেখবি মজাটা। এই নে ভাব। পয়সাগুলো কি সব কলঙ্ক চিত্রে শুরু করেছে? আপনার বলতো তাই? আর তুমিও তোমার বাবার ঘরে আঁকা টানাটা ওর দিকে বাড়িয়ে দিলে। ওই যে কথাই বলে না, আপনার টাইমে শঙ্করাকে টাকা, বলে তোমার মেয়েটাকে খেতে পাচ্ছে না, যে ওকে সোনপাপড়ি বিস্কুট খাইয়ে পেট ভরাতে হবে। দাও না ঠাম্মা, সোনপাপড়ি ওরা চলে যাবে। চুপ কর, সোনপাপড়ি খাবে? আমার বলে একটা সোনপাপড়ি, আমার বলে একটা 500 করে কেনার পয়সা নেই, অন্যদিকে না সব করে সোনপাপড়ি খাবে। সোনা বৌমা, লক্ষ্মী ছেলে খাবে কিন্তু আমি বরদাস্ত করবো না, বলে রাখলুম। কি বলছেন চিটটা খুল, চিটটা নিজের মেয়েকে খুলতে সামান্য বলছে, কিছু কিনে দেওয়ার সামর্থ্য কিল বলছে। কিল ওড়াচ্ছে, কিল ছোড়াচ্ছে, আমার গাল ওড়াচ্ছে। সামান্য কিছু টাকার জন্য আপনি থামো, ওই 1 টাকায় কোত্থেকে আসে শুনি? তোমার বাবা কোনোদিন দিয়ে গেছে? কেন দিতে যাবেন মা?
বাকি টাকাটা আমি দিয়েছিলাম ওটার হ্যাঁ বাবার রে, রোজগারের আরে টাকা। দেখ মেয়েকে কি বললে? ওর বাবার রোজগারের টাকা? তার মানে তুমি বলতে চাও কি হয়েছে? তোমার স্বামী রোজগার করে বলে তুমি যা খুশি তাই করবে? কি বলছেন মা? আমি ও কথা বলতে চাই। থামো, তোমাকে আর সব দিয়ে মাছ রাখতে হবে না। আর ওর বাড়িতে আসো। এর যদি একটা হেস্ত না করে ফেলেছি, তো আমার নাম হেমাঙ্গিনী নয়। তুমি এভাবে চিৎকার করছো কেন? শুনে যা রে তোরা, আমার বৌমার গুণের কথা শুনে যা। ও নাকি ওর স্বামীর পয়সায় খায় দায় সব কিছু করে। ওরে হরমজাদি, ওই স্বামীকে পেলে করতে গেলে দয়া করে আমি আমার ছেলের সঙ্গে ওর বিয়ে দিয়েছিলাম বলেই তো আজ এমন স্বামীর গরব দেখাচ্ছে। তবু যদি ওর বাবা লাখ টাকা বরপণ দিয়ে ওকে বিয়ে দিয়ে এখানে পাঠাতো। মা, বলে কোন হারামজাদি বলতে পারবে আমি আমার ছেলের বিয়েতে একটা টাকাও বরপণ নিয়েছি? আপনার নেই সেটা বড় কথা নয় মা। আমার বাবা যে বরপণ দিতে পারেনি সেটাই আপনার ক্ষোভ। শুনলি শুনলি হজমজাদি বউটার কথাগুলো শুনলি? আমার ইচ্ছে হয় যেন ঝটকা করে মুখটা ভেঙে দিই। এখন আর চিৎকার করে কি লাভ মা? তখন তো নিজেই গিয়ে ছেলের বিয়ের কথাবার্তা বলে এসেছিলে। বলেছিলে আমার ছেলের বিয়েতে কোনো দাবি নেই। আপনারা স্বেচ্ছায় আপনার মেয়েকে যা দিতে চান তাই দেবেন। আরে আমার দাবি নেই বলে কি তার মেয়েকে কোনো কিছু দিতে নেই? নগদ টাকা না দি 10-12 ভরি সোনা দিতে তো পারতই। আর সেই ছোট লোক বাপটা কি জানে না মেয়েকে খালি হাতে শ্বশুর বাড়ি পাঠাতে নেই? ছোট লোক হলে যা হয় আর কি। এই তোর কোথায় ধর না নগদ 5 লাখ টাকা আর 10 ভরি সোনা করে তবেই তোকে শ্বশুর বাড়ি পাঠিয়েছিলাম। তবু কি আর সুখে আছি মা? খেটে খেটে আমার শরীরটার যে কি অবস্থা হয়েছে তা তো তুমি দেখতেই পাচ্ছ। মাঝে মাঝে কি ইচ্ছে হয় জানো মা? গলায় দড়ি দিয়ে মরি। সে বাবা ও কথা বলতে নেই মা। আর কত সহ্য করবো বলো তো মা? আমার ওই নম্বরী শাশুড়িটার জানাই একটু বিশ্রাম নেওয়ার জো আছে? এই যে মাঝে মাঝে আমি তোমাদের বাড়িতে একটু আসি, তাও কি আমায় কম কথা শুনতে হয় মা? কেন জামাই কিছু বলে না? তোমার জামাইটা কি আর মানুষ গো মা? সে যদি একটু আমার কথা মতো চলতো তাহলে ওই বুড়িটাকে আমি কবে জব্দ করে ফেলতাম। এখন দেখছি আমার ছেলেটা না যতদিন বড় হচ্ছে আমার বোধহয় আর কিছুই করা সম্ভব হবে না। শোন বাবা তোর ছেলেকে ভালো করে লেখাপড়া শিখে ইঞ্জিন করতে দেখি। ইঞ্জিন? হ্যাঁ ওপার আদিত্য বাবু তার ছেলেকে ভালো করে লেখাপড়া শিখে ইঞ্জিন করেছিল বলেই তো দিয়ে বাড়িতে 10 লাখ টাকা আর 25 ভরি সোনা ঘরে তুললো। 25 ভরি সোনা? শুধু কি তাই তার সঙ্গে টিভি ফ্রিজ টিভি নয় মা, ওটা টিভি। ওই হলো আর কি জানো ওই নামটা? আরে ওই ওয়াশার মেশিন। ওয়াশিং মেশিন নয় মা, ওটা ওয়াশিং মেশিন। সে যাই হোক তুই তোর ছেলেকে আগে ইঞ্জিন করতে দেখি। ইঞ্জিন নয় মা, বলো ইঞ্জিনিয়ার। দূর বাবু তুই আমার কথার মাঝে চিট ধরিস না তো। বলি ইঞ্জিন আর ইঞ্জিনিয়ারের মধ্যে তফাৎটা কিছু নেই? মা মা, মানিছে এই তো আমার দাদু ভাই চলে এসেছে। বলো তো দাদু ভাই তুমি বড় হয়ে কি নাচ ছিল করবে? সেদিন সৌদে বুঝায় আজকে বউ বলে কি বলি? তারপরে কি করবে? আমার মা যেমন আমার ঠাকুরকে শাসন করে তেমনি আমি আমার শ্বশুরকে দিয়ে ঢাকা ইংরেজি এক চড় মারবো ফাজি ছেলে। সেটাই বলে আমি বলছি এমন একটু ছেলের মুখে এমন পাকা পাকা কথা কোত্থেকে শিখলো রে গোপাল? কই থেকে আবার আমার বোনের ঠাকুমা আর পিসিমা থাকতে কি আর খুব শিক্ষার অভাব হয় মা? আজ আমায় বাড়িতে যেতে দাও। আমার ছেলেকে দিয়ে আমাকে অপমান করানোর মজাটা আমি হাড়ে হাড়ে টের পাইয়ে দেবো। যাও না তুই এখন রে রে, মায়ের মাথায় আগুন জ্বলে গেল। জানি না তার ঠাকুমার পিসিমার কথায় কি কষ্ট আছে। ছি দাদু ভাই মাকে অমন করে বলতে নেই। তোমরা বড় তাই তোমাদেরকে সব তুই যাবো বলতে আছে, ওই ছোট একটা যা আছে সব ফটো করতে মাটি আছে। আর আমরা ছোট বলে কোনো
অটোমেটিক শুধু আগে ছেলেটা দেখছি বড্ড বেয়ারা হয়েছে। আর হবে না কেন? যেমনি ঠাকুমা তেমনি তার নাতি। বড়লোককে আমি ওই পয়সাটা দিয়ে সুপুরি কিনে আনি তাই। উপস্থিত ভদ্র মহোদয়গণ, বিগত কয়েক বছর ধরে নারী জাতিরা যে ধরনের নির্যাতিত হচ্ছে সে বিষয়ে আপনারা নিশ্চয়ই কেউ অজ্ঞাত নন। কিছু স্বার্থান্বেষী পুরুষ তারা সৃষ্ট পণপ্রথা নামক কুসংস্কারে আবদ্ধ হয়ে বহু মধ্যবিত্ত সংসার অতি দরিদ্র হয়ে পড়ছে। কিছু পিতা তার কন্যার বিবাহ দিতে গিয়ে নিঃস্ব হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। ওখানে কন্যার দল স্বামী গৃহে গিয়ে অত্যাচারিত হয়ে। সুতরাং ওই পণপ্রথা নামক কুসংস্কার হতে নারী জাতির মুক্তির ভার নারীদেরকেই নিতে হবে। আর সেই উদ্দেশ্যে আমরা একটি ক্ষুদ্র সংস্থার উদ্বোধন করেছি, যার নাম নারী মঙ্গল সমিতি। তাই আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা নিজের দুর্দশার কথা চিন্তা করে আমাদের সঙ্গে প্রতিজ্ঞা করুন। আমরা মেয়েরা পুরুষদের চেয়ে কোনো অংশে কম নই, সুতরাং পণ নিয়ে বিবাহ করতে আমরা রাজি হব না। কেমন হলো তাই বল? খুব ভালো হয়েছে, কিন্তু দেখ ভাই, দাসে উঠে হাবড়াবি না তো? মোটেই না, পাশে তো শিলিদি গাইড করার জন্য আছে। কি জানি বাবা, আমার কেমন যেন ভয় ভয় করছে। ভাষণ দিতে গিয়ে যদি ভুলে যাই তাহলে লজ্জায় আমার মাথা কাটা যাবে। ও নিয়ে তো ভাবিস না তো, দেখবি সব ঠিক হয়ে যাবে। এখন বল, আমাদের এই নারী মঙ্গল সমিতি তোর কেমন লাগছে? খুব ভালো লাগছে। অন্যান্য মেয়েদের কল্যাণে নিজেকে উৎসর্গ করার কি যে আনন্দ, তা এখন আমি অনুভব করতে পেরেছি। এখন আনন্দ কতটুকু সোমা? আনন্দ তো পাবে সেই নেই যেদিন আমাদের এই ক্ষুদ্র আন্দোলন সার্থক হবে, যেদিন আমরা সমাজের প্রত্যেকটি মানুষের সামনে প্রতিবাদের ভাষা ছুড়ে বলতে পারবো নারীরা পুরুষদের চেয়ে কোনো অংশেই কম নয়। পৃথিবীতে নারীদেরও সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার আছে। নিশ্চয় পুরাণ এবং আধুনিক বিজ্ঞান এই প্রমাণ দেয় যে নারী সবকিছু সৃষ্টির মূল। আবার নারী যে ধ্বংসের মূল, সে কথা কেন ভুলে যাচ্ছ সোমা? শিউলি নেই, আমাদের আন্দোলন যদি সার্থক হয়, সেই কারণে যদি আমাদের আন্দোলন মেনে নিয়ে অধিকাংশ মেয়েরা বিয়ে করতে অসম্মত হয়, তাহলে তো পৃথিবী একদিন ধ্বংসের পথে এগিয়ে যাবে। জাগো কথা, আজকের পেপারটা দেখেছো? না শিউলিদি, এই নাও দেখো। কি শিউলিদি, কেমন করে শত শত নারী পণপ্রথার আগুনে আত্মাহুতি দিচ্ছে তাদের মূল্যবান জীবন। তাই তো দেখ কাজল, দেখ এক 18 বছরের তরুণীকে তার স্বামী আর শাশুড়ি মিলে কেমন পুড়িয়ে মেরে ফেলছে। মেয়েটির কি অপরাধ জানো? সময় মতো তার বাবা পাত্রপক্ষের আকাঙ্ক্ষিত বরপণ দিতে পারেননি। কবে হিংসাত্মক ঘটনা বন্ধ হবে বলতে পারো? জানি না কাজল, তবে আমাদের চেয়ারম্যান প্রতীক্ষাদি শীঘ্রই কোনো না কোনো ব্যবস্থা নেবেন। জাগো কথা, আজকের ভাষণের খসড়াটা তৈরি করেছো? হ্যাঁ আরে ওই ভাই, না থাক, তবে মিটিং শুরুর আগে আমরা যে উদ্বোধনী সঙ্গীতটা গাইবো বলেছিলাম, সেটা একবার দেখে নিতে পারি। ঠিক আছে শিউলিদি, নাও শুরু করো। 1 2 3। পথে এবার নব সাথী, পথে হবে পথ চেনা। পথে এবার নব সাথী, পথে হবে পথ চেনা। স্রোতের নানান পথে মনোরথের ঠিকানা। হবে চেনা, হবে জানা। পথে এবার নব সাথী, পথে হবে পথ চেনা। অনেক দুদিন
তুই এটা ধর, ক্যামেরা ধর, তুই ক্যামেরা ধর, আমি দেখছি। ও এটাই বুঝি তোমাদের নারী মঙ্গল সমিতির অফিস, আর তুমি বুঝি এখানকার নেত্রী? হ্যাঁ, শোনো, সামনের পঞ্চায়েত ইলেকশনে আমি ভোটে দাঁড়াচ্ছি, আর তার আগেই তোমাদেরকে সাবধান করার জন্য কয়েকটা কথা বলতে আমি এখানে এসেছি। বলুন, পানপ্রথার বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে যে অবান্তর সিদ্ধান্ত তোমরা বেছে নিয়েছো, ভবিষ্যতে যে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তা কি তোমরা ভেবে দেখেছো? তার মানে নারী মঙ্গল সমিতির নামে যে মিথ্যে অলংকার অবান্তর কথাবার্তা তোমরা মানুষের মাঝখানে ছুঁড়ে মারছো, সেই ধরনের কথাবার্তা এতে আর্ধেক নারীরাই বিয়ে করতে রাজি হচ্ছে না। এটা তো ভীষণ আনন্দের বিষয় যে আমরা মেয়েদের মনে একটা সত্যিকারের আদর্শের জন্ম দিতে পেরেছি। এটা এক ধরনের অসামাজিকতা। হিন্দি মেয়ের দল দিনে রাতে যেখানে সেখানে ঘুরে বেড়াবে, সভা সমিতি করবে, এ আমি মোটেও পছন্দ করি না। তাছাড়া এই নারী মঙ্গল সমিতির নাম করে তোমরা সমাজের মাঝে যা করে চলেছো তা বেল রাখনা ছাড়া আর কিছুই না। আপনি ভুল করছেন দিদি। প্রতিদিনকার পেপার খুললেই আপনি বুঝতে পারবেন আমাদের বক্তৃতা কতখানি সত্য। পেপারের কথা ছাড়ো, আজকালকার পেপারে কতটা সত্য লেখা থাকে বলতে পারো? আর কিছু বলার আছে তোর? হ্যাঁ আছে, এই আন্দোলন তোদের বন্ধ করতেই হবে। অসম্ভব, আমরা মেয়েরা কোনো পণ দিয়ে বিয়ে করব না, এটা আমাদের প্রতিজ্ঞা। কিন্তু এটা তো পুরুষদের পাওনা। আপনি কি বলতে চান? মেয়েরা দিনের বোঝা মাথায় নিয়ে জন্মেছে যে তাদের বিয়ে দেওয়ার জন্য বাবা মাকে একেবারে সর্বশান্ত হতে হবে? এদিকে এদিকে যে বাবা মেয়ের বিয়েতে পণ দিতে পারবে না, সে বাবা মেয়ের জন্ম দেয় কেন? শিক্ষা দিচ্ছি, কাজলের দিদি না হলে আপনার কথার উপযুক্ত জবাব আমি এখনই দিতাম। শোনো শিউলি, তোমরা সমাজের এই আন্দোলন খোলা এদিকে। তা কোনোদিনও সফল হবে না। কারণ ক্যামেরাটা ধর, ক্যামেরাটা ধর, ক্যামেরাটা ধর, খোলা। পূর্বপুরুষদের সৃষ্টি, আর তাকে রোধ করা কখনো যাবে না। রোধ করা যাবে না বললে ভুল করবেন ম্যাডাম, জোর করে রোধ করতে হবে। ক্ষুদ্র বাণীর বাদ দিয়ে কখনো পঞ্চতার বিশাল স্রোতকে রোধ করা যায় না শিউলি। যায় ম্যাডাম, যায়। যদি মুঠো মুঠো বালি দিয়ে দুস্তর হিমালয় সৃষ্টি করা যায়, তাহলে পণ প্রথা স্রোতকেও রোধ করা যায়। শিউলি, আমাদের এই আন্দোলন কেন সার্থক হচ্ছে না জানেন? আপনাদের মতো কিছু স্বার্থলোভী মানুষ এই সমাজে বাস করছেন তাই। তুমি আমাকে অপমান করছো। অপমান হওয়ার জন্যই তো আপনি এখানে ছুটে এসেছেন। ঠিক আছে, তোমাদের এই অহংকার কিভাবে চূর্ণ করতে হয় তা আমার ভালো মতোই জানা আছে। তুই যাবি এখান থেকে? হারিয়ে দিচ্ছিস আমায়। আপনার ভাগ্য ভালো আমাদের কোনো চারোয়ান নেই। শিউলি, তোমাদের এই সমিতির মধ্যে আমি যে অনৈতিক বীজ ছড়িয়ে দিয়েছি তা যখন অঙ্কুরিত হবে, শাখা প্রশাখা বিস্তার করবে, তখনই তুমি বুঝবে আমায় অপমান করে তুমি কি ভুল করেছো। দিদির জন্য লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে। তোর কিসের লজ্জা কাজল? তোর মনটা তো ওনার মতো নোংরা নয়। তোর দিদিকে দেখলে আমার অবাক লাগে। এমন মহিলা সমাজে আছে? আছে সোমা, নইলে নবাব সিরাজউদ্দৌলা কি কখনো মসনদ হারাতে পারে? 200 বছর ধরে কি ইংরেজরা কখনো আমাদের ভারতবর্ষকে পরাধীন করে রাখতে পারে? আর এদের মতো মহিলা যদি না থাকে, তাহলে সমাজের ভালো মানুষের কদর করবে কে? শিউলি, ওনার কথাই তোমরা হতাশ হয়ে না সোমা। আমাদের চলার পথে এমন অনেক বাধা বিপত্তি মাথা তুলে দাঁড়াবে। সব কিছুকে দুপায়ে মারিয়ে এগিয়ে চলতে হবে, তবেই তো সার্থক হবে আমাদের স্বপ্ন, আমাদের আশা, আমাদের এই আন্দোলন। সুজয় 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 Gracias.
গুজ গুজ গুজ। কত সুখ, কত শান্তি। এই শেষ জীবন যে আমার এইভাবেই কাটবে তা আমি স্বপ্নেও ভাবিনি। ওগো মায়েরা, যারা হাজার হাজার টাকা বরপণ নিয়ে ছেলের বউ আনতে চাও, তারা ভালো করে যেয়ে দেখো সেই সব বউয়েরা কত আদর যত্নে রেখেছে তাদের শাশুড়িকে। করেছে মা, আমার করে আমায় ফিরিয়ে দিন, তাহলে আমিও আর কোনো কথা না বলে চুপচাপ এ বাড়ি ছেড়ে চলে যাব। নয়তো এ বাড়িতে দখল করে আমি সবাইকে আমার নিজের মতো করে চালাবো। বৌমা, তুমিও কি? কেন? আমি তোমারই আদরের একমাত্র বৌমা। শোনো আর মেয়ে, এই বাড়িতে সমস্ত কাজ আজ থেকে করবে তোমরাই। কি বলতে চাও তুমি? এইসব পড়াশোনার বিলাসিতা ছেড়ে এবার একটু বাড়ির কাজ করবে বলতে। তার জন্য তো মিনুর মা রয়েছে। না, নেই। নেই মানে? তাকে আমি কাজ থেকে ছুটি দিয়ে দিয়েছি। অযথা মিনুর মাকে রেখে আমি আর বাজে খরচ বাড়াতে চাই না। তাই আজ থেকে মিনুর মায়ের সমস্ত কাজ, শুধু রান্না করাই নয়, বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, সমস্ত কাজই করবে তুমি। আর তুই আমার বাবলুকে সময় মতো স্কুলে নিয়ে যাবি আর নিয়ে আসবি। আর তুমি? আমি সামনের পঞ্চায়েত ইলেকশনে ভোটে দাঁড়াচ্ছি, তাই সভা, সমিতি, মিটিং, মিছিল এইসব নিয়ে ব্যস্ত থাকবো। চিন বৌমা, বাড়ির বউ হয়ে তোমার এই মিটিং মিছিল করতে লজ্জা হয় না? কিসের লজ্জা? দেখছো না আজকালকার মেয়ে বউরাই সব করে ভোটে দাঁড়াচ্ছে। আমারও সকাল লাগ আছে, আর তা পূরণ করতে আমিও এই বছর ভোটে দাঁড়াবো। না বাবা না, তুমি আর যাই করো এ বাড়ির সম্মানকে পথে ধুলে মিশিয়ে দিও না, আমার অনুরোধ বৌমা। থামো, 10টার সময় আমি ভাত খেয়ে মিটিং এ বেরোবো। আর ঠিক সময় মতো আমি যদি ভাত না পাই, তাহলে আমি ভুলে যাব যে তুমি আমার শাশুড়ি। না, মা চাকরানির কাজ করতে পারবে না। না পারলে এই বাড়ি থেকে আমি দূর দূর করে তাড়িয়ে দেবো। তা তুমি পারো না, কারণ এ বাড়িটা আমার মায়ের। কি বললি শয়তানি মেয়ে? আর একবার বল, তোর মুখ যদি না আমি ভেঙে দিয়েছি, তা আমার নাম গোপা নয়। শ্যামলী, তুই চুপ কর মা। হ্যাঁ, চুপ করেই থাকবে। আর আমি যেমনটা বলবো আমার কথা মতো তেমনটাই পালন করবে। তোমার মনে কি কোনো দয়া মায়া নেই বৌমা? চুপ, যাও, আর বেশি কথা না বাড়িয়ে উনুনে গিয়ে আগুন দেবে যাও। যাও, যাও বলছি। যাচ্ছি বৌমা, আমি এক্ষুনি যাচ্ছি। বউয়ের রান্না ভাত খাবে। আমার বাবা যেন ওদের বাড়িতে চাকরানি খাটার জন্য লাখ লাখ টাকা বরপণ দিয়ে আমায় এ বাড়িতে বিয়ে দিয়েছিল। বৌদি, তুমি যা বলবে আমি তাই করব। তুমি শুধু আমার কলেজের মাইনেটা দিতে দাও, নইলে যে আমার পড়াশোনা চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। যা যাবে তাতে আমার কি? পড়াশোনা বন্ধ হয়ে গেলে আমি কিভাবে বাঁচব বৌদি? বাবা, তোমার আশা থাকলে আমি তাতে কি করতে পারি? আমি তোমার দুটি পায়ে পড়ি বৌদি, তুমি আমার পড়াশোনা বন্ধ করে দিও না। ছাড়, ছাড়, পাছাড় বলছি, পাছাড়। তুমি আমার লাথি মারলে বৌদি। দূর হও তো ছাড়ি। এই তো সবে শুরু, আরো কত দেখবি থাম। আমি অঞ্চল অফিসে চললাম। আমার বাবুকে যদি তুই ঠিক মতো স্কুলে না নিয়ে যাস, তবে দেখবি মজাটা।
হবে না? না না, ঠাকুমা কখনোই ওসব কাজ করবে না। আমি আজই বাবাকে বলে। না থাক বাবলু, তুই স্কুলে যাবি যে, চল তোকে আমি পৌঁছে দিয়ে আসি। কিন্তু তোমার কলেজ চিরদিনের মতো বন্ধ হয়ে গেছে। তাহলে আমি আর স্কুলে যাব। ছি বাবলু, এ কথা বলতে নেই। তুই লেখাপড়া শিখে বড় হবি, নিজের পায়ে দাঁড়াবি। আমাদের আর লেখাপড়া করার কি দরকার? চল তোকে স্কুলে পৌঁছে দিয়ে আসি, নয়তো তোর মা আবার আমায় বকাবকি করবে। যদি দর্শক মণ্ডলীর কাছে অনুরোধ, যারা নাটকটা শুনছেন এবং দেখছেন তারা যদি একটু শান্তভাবে শোনেন তাহলে আমাদের পরিবেশনায় সুবিধে হয়। মাইক সবার কাছে পৌঁছচ্ছে না, উচ্চতার সমস্যা, তাই একটু যদি শান্তভাবে শোনেন তাহলে উপস্থাপনটি আমাদের ভালো হয়। ধন্যবাদ। আমার হয়েছে যত জ্বালা, একটু করে খাবো আর ওজনে বেরিয়ে আমাকে বাজে রান্না করতে শুরু করেছে যে কুকুরে মুখ দেবে না। সকালে দেখলাম এতটা করে আর এখন কিনা ও মা বলি কানের কি মাথা খেয়েছে নাকি? কি হয়েছে মা? আমার মরণ, যাও পিন্ডি চটকাবে যাও। যে গাধার মতো চেঁচে মারছি, শুনতে পাবি না? নাচলা ভাঙ করে তামাশা করছি। আপনার স্নানের কাপড়টা পরিষ্কার করছিলাম মা, একটু দেরি হয়ে গেল। সেই কখন 11টার সময় স্নান করেছি, আর সেবেলা স্নানের কাপড় তুমি এবেলা 3টে পর্যন্ত তার তলায় ফেলে রেখেছিলে। বলি কদিন টিপবে এই কাপড়টা? ছিঁড়ে গেলে কি তোমার বাবার ঘর থেকে এনে পড়াবে? সকাল থেকে সময় হয়নি মা। হ্যাঁ, সময় কেন পাবে? তাও যদি না টুসি থাকতো। তোমরা সব হলে আধুনিক যুগে আধুনিক বৌমা, সংসারে এত কাজের চাপ দিয়ে সহ্য হয়? ওই যে কথাই বললেন না, কলিকালে রঙ্গ সবই হয়েছে রঙের বিপদ। আপনি কি বলছেন মা? রাত সকাল ভোর 4টে থেকে রাত 10টা পর্যন্ত আপনি আমাদের কোথাও বসতে দেখেছেন? তা তুমি করবে না তো করবেটাকে শুনি? তোমার বাবা কি লাখ টাকা বড় পথে তোমায় এখানে পাঠিয়েছিল তো তোমায় পার্লারে সাথে আমি সেবা করব? কেন ডেকেছেন তাই বলুন। সকালে যা তোরা ভয় দেখলাম তা গেল কোথায়? বাবাকে পানির সাথে দিয়েছি তো। হ্যাঁ, আমার একটু খাইছে না, আর তুমি সেটা তোমার শ্বশুর মশাইকে খাওয়ালে। বাবাকে ভয়ের ছাড়া পান একেবারে খেতে পারেন না মা। ও মরে যায় মরে যায়, খাইছে ছাড়া পান খেতে পারেন না। তাই একেবারে শ্বশুর মশাইয়ের মুখে গুজে দিয়ে এলো তো। আজকাল তো দেখছি দুজনের মধ্যে খুব ভাব। হ্যালো, মরটা দেখছি এখন বিলরতি ধরেছে, আর তুমিও লাজ লজ্জার মাথাকে বেলেলে পড়া শুরু করেছো। কি মা? আপনার মধ্যে এত বিয়ে, আমি আগে জানতাম না। কি বললে? আমারই খাবে, আমারই নেবে, আবার উল্টা আমাকে চোখ লাগাবে। তবে দেখ মজাটা। বাহ, এই হলো আজকের শাশুড়ির আদর্শ রূপ। নেহা, আপনি ভাগ্যবতী মাসিমা, তাই আজ আমি আমার ক্যামেরাটা আনতে ভুলে গেছি। নইলে কালই আমি সংবাদপত্রের মাধ্যমে দেশের সমস্ত জনগণের সামনে তুলে ধরতাম আপনার মতো দরজার শাশুড়ির বধূ নির্যাতনের এই আসল চিত্র। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। থামুন। কি আর বলবো মাসিমা, আপনি যদি আমার দিদির শাশুড়ি না হয়ে অন্য কেউ হতেন তাহলে যে হাত দিয়ে আপনি আমার দিদির ওপর অত্যাচার করেছিলেন সেই হাত আমি মুচড়ে ভেঙে দিতাম। অপমান আর কোথায়? শিউলি তুই চুপ কর। হ্যাঁ রে দিদি, এই তুই সুখে আছিস, এই কিনা তোর দেব তুল্য
সুন্দর শাশুড়ি, এদেরকে অসুর বলে অনেক কম বলা হবে। কেন কেন তুই আমায় মিথ্যা বলেছিলি? তুই কি জানিস না তোর মতো অসহায় নারীদের পাশে দাঁড়িয়ে তো এদের মতো লোভী অত্যাচারী শাশুড়ি লিপি শয়তানিগুলোকে শাস্তি দিতে আমাদের নারী মঙ্গল সমিতির সৃষ্টি। আপনার চিন্তা পর্যন্ত জানানোর ক্ষমতা রাখে নারী মঙ্গল সমিতি। বাধা দিস না দিদি, আজ আমায় বলতে দে। আজ আমি যখন নিজের চোখে দেখেছি তখন এদের আমি ছাড়বো না। শুনুন মাসিমা, দ্বিতীয়বার যদি আপনি আমার দিদির গায়ে হাত তোলার স্পর্ধা দেখিয়েছে তাহলে আপনার ওই হাত দুটো আমি শুধু ভাঙবই না, তার সাথে মাথা ন্যাড়া করে মুখে চুলকালি মাখিয়ে রাস্তায় রাস্তায় পড়াবো। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। দিদি, তোর এত বড় সাহস আমার বাড়িতে দাঁড়িয়ে আমার শাশুড়িমাকে অপমান করার সাহস তোর বেড়ে কোথায়? আমি ভেবেছিস ভুল বলে তোর সামান্য আমি মাফ করে দেব? যে আমার আপনজনকে সম্মান করতে পারে না তাকে আমার বোন বলে ঘৃণা হয়। দিদি, যা, দূর হয়ে যা আমার বাড়ি থেকে। বেশ, আমি চলে যাচ্ছি রে দিদি। আমি ভুলে গেছিলাম তোর ভালো মন্দ দেখার দায়িত্ব আর আমাদের নেই। তোর ওপর কেউ অন্যায় অত্যাচার করলে তার প্রতিবাদ করার অধিকার আমরা হারিয়ে ফেলেছি। শিউলি, কিন্তু দিদি, আমার দিকে তাকিয়ে অন্তত একটা সত্যি কথা বলতো, তার ওপর অভিমান করে তুই নিজের ওপর এভাবে শাস্তি দিচ্ছিস? জানি না রে শিউলি, আমি জানি না। দিদি, যা, চলে যায় বাড়ি থেকে, আর কখনো এখানে আসিস না। মাকে বলিস তাদের অঞ্জলি মারা গেছে। না রে গেছে তাদের অঞ্জলি। না রে দিদি, না। আর তুই জেগে ঘুমোস না, এবার শক্ত হয়ে উঠে দাঁড়া। শুধু ঘোষ করাই নয়, এবার ওদের মতো ওদেরই ওপর সবার বাড়তে সে। এই যুগের রীতি পাল্টে গেছে রে দিদি, তাই ভালোবাসার পরিবর্তে যেমন ভালোবাসা দিতে হয় তেমনই মারের পরিবর্তে মা দিয়ে আদায় করে নিতে হয় বাচ্চার অধিকার। আর তার যদি না পারিস তাহলে তুই অকালেই চড়ে যাবি রে দিদি, অকালেই চড়ে যাবি। শিউলি! ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ওকে আপনি ক্ষমা করে দিন, মা। নাটক হচ্ছে, নাটক। কপাল তুই এসেছিস মা? অনেকক্ষণ আগে এসেছি। দরজার পাশে দাঁড়িয়ে এই হাত ছাড়িতে নাটক দেখছিলাম। শুধু ওর নাটকটাই দেখলি? ওর বোন যে আমার কত বড় অপমান করিয়ে গেল সেটা দেখলি না? ওর বোন তোমায় অপমান করেনি মা, বরং এই হতচ্ছাড়ি ওর বোনকে দিয়ে তোমাকে অপমান করিয়েছে। ছি, দিদি, এ কথা তুমি বলতে পারলে? থামাও, আমরা কিছু বুঝি না ভেবেছো? নিজের বোনকে দিয়ে যাচ্ছে তাই ভাবে গালাগালি করিয়ে আমাদের যে দোষারোপ করছো, আর তারপর নিজের দোষ ঢাকতে মিথ্যে অভিনয় করলেই আমরা সব ভুলে যাবো ভেবেছো, তাই না? কখনো বলবো না। ওর ওই নম্বরই বোনটাকে চুলের মুঠে ধরে আমার
তোমাদের চেয়ে বেশি বাড়াবাড়ি কোথায় করলাম মা? যে মানুষটা নিজের মা বাবা ভাই বোনকে পর করে তোমাদেরকে আপন করেছে, তোমাদের সুখের জন্য নিজেকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়েছে, তার বিনিময়ে তোকে তোমরা কি দিলে মা? কাজল! আজ যদি তোমার মেয়েকে তার শাশুড়ি ননদ মিলে এভাবে অত্যাচার করতো, তোমার বুকটা একবারও আমার করে উঠতো না কান্নায়? বৌদি ভালো মানুষ হতে আর কত সহ্য করবে? ঠাকুরজি, আমার একটা কথা রাখবে ভাই। কি অনুরোধ বৌদি? আমায় একটু বিষ এনে দিতে পারবে? না বৌদি না, তা পুরুষের মতন আত্মহত্যা করলে তোমার ছেলে আরো ঠিক কাটবে। আমি যে আর পারছি না ঠাকুরজি। 10টি বছর ধরে চলতে চলতে মরে গেছে আমার মন। যে মনের মণিকোঠায় জমা হয়েছিল একটু সুখ, একটু শান্তি, একটু আশা, সেই আশাহীন জীবনটাকে আমি আর বাঁচিয়ে রাখতে চাই না ঠাকুরজি, বাঁচিয়ে রাখতে চাই না। শান্ত হও বৌদি, শান্ত হও। একটিবার শুধু ওদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে রুখে দাঁড়াও। ঠিক যেমন করে আমার এই দিদি তার শাশুড়ি ননদকে বানিয়েছে চাকরানি, ঠিক তেমন করে। আমি তো পারবো না ভাই, আমি তা পারবো না। কেন পারবে না বৌদি? যে মানুষটা তোমার উপরেই পড়ে চলেছে অমানসিক নির্যাতন, তাদের উপর তোমার কিসের দরদ? তুমি কেন পারবে না তাদের কোনো প্রতিশোধ দিতে? ঠাকুরজি, কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? পায় না ঠাকুরজি, পায় না। না বৌদি না, ও শুধু কাব্যতেই মারা, বাস্তবে তা ভুল মিথ্যে। মানুষ যদি সমাজে এসব কুকুরগুলোর শাস্তি না দেয়, তাহলে কি হবে? তাহলে এই কুকুরগুলোর যে সাহস সীমা ছাড়িয়ে যাবে। তাই তোর সব কুকুরদের জন্য উপযুক্ত মোহরের প্রয়োজন বৌদি, উপযুক্ত মোহরের প্রয়োজন। হারামজাদার বউটার কথাগুলো শুনলে আমরা নাকি কুকুর হয়েছি, কামড় দিই। দেবো মা, ওকে এবার আমরা উপযুক্ত কামড়ি দেব। সত্যি বলছিস? হ্যাঁ মা, আর এমন কামড় দেব যার জ্বালায় শুধু ওই হতচ্ছাড়ি জ্বলবে না, তার সাথে সাথে ওর ওই নকবাড়ি ঘন্টাও জ্বলবে। তা কেমন করে রে বাবা? আমার কাছে এসো মা, আমি তোমায় সব বুঝিয়ে বলছি। কর্তব্য, কর্তব্য, কর্তব্য। কিসের কর্তব্য? নিজের সুখ, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষাকে বিসর্জন দিয়ে কর্তব্যের গাড়ি সাজাতে আর আমি বাধ্য নই। চোখ তাহলে তোমার খুলেছে। হ্যাঁ দিদি, ভেবে দেখলাম আপনার কথাই ঠিক। নারীর সুখ শান্তির একমাত্র সম্পদ হলো শাখা আর সিঁদুর। সেই সম্পদই যদি বিসর্জন দিতে হয়, তাহলে বেঁচে থেকেই বা লাভ কি? তাহলে তুমি আমার কথা মেনে নিচ্ছ তো? হ্যাঁ, আর এও বলতে বাধ্য হচ্ছি, এই নারী মঙ্গল সমিতি একটা মিথ্যে প্রহসন ছাড়া আর কিছুই নয়। ঠিকই বলেছো, কিছু বুদ্ধিহীনা নারীদের মাঝে মিথ্যে সূচনা করলেই, এই হই হট্টগোলের মাধ্যমে পুরুষদেরকে যাচ্ছে তাই ভাবে অপমান করলে নারীদের মঙ্গল করা যায় না। যদি সত্যি নারীদের মঙ্গল করতে চায়, তাহলে প্রত্যেক নারীর নিজস্ব মতামত নিয়ে তবেই চলা উচিত। শুধু তাই নয়, প্রত্যেককে স্বামী সন্তান নিয়ে সংসার গড়ার সুযোগ করে দিতে হবে। আমি এই সমিতির প্রত্যেকটি কার্যকলাপে তীব্র প্রতিবাদ করছি। আপনার প্রতিবাদ আমি সমর্থন করছি। শুধু আমি নয়, আমার মতো বহু কুমারী মেয়ের জীবন নষ্ট করার জন্য শিউলি রায় এই সমিতি সৃষ্টি করেছে।
হয়েছে। আজ যেমন আমি আমার ভুল বুঝতে পেরেছি, তেমনি এই সমিতির প্রত্যেকটি মেয়ের মনে আমি এই ভুল তুলে ধরবো। সব মেয়েরাই যদি তোমার মতো বুদ্ধিমতী হতো, তাহলে এই সমাজের মাঝে এই সমিতির নাম করে ওসব পেরেল্লা মেয়েগুলো দিনে রাতে যেখানে সেখানে ঘুরে বেড়াতো না। আপনি ঠিকই বলেছেন। একটা কথা তুমি ভেবে দেখো সোমা, পুরুষেরাই হলো আমাদের সমাজের শ্রেষ্ঠ, আর তাদের একটা নিজস্ব অধিকার থাকা উচিত। আর তাছাড়া এই যে এরা এই সমস্ত ঘুরে বেড়াচ্ছে, নারী মঙ্গল সমিতির নামে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, এটা কি ঠিক? আমিও বিরাট ভুল করেছি দিদি। বাবা আমার বিয়ের সমস্ত আয়োজন করা সত্ত্বেও আমি বিয়ে করতে অস্বীকার করেছি। এ ভুলের প্রায়শ্চিত্ত করা উচিত। তাই তুমি আজই গিয়ে তোমার বাবাকে বলবে যে তুমি বিয়ে করতে রাজি আছো। হ্যাঁ বলবো, কিন্তু তার আগে আজকে সমিতি থেকে নিজেকে মুক্ত করতে আমি লিখিত আবেদন পেশ করব। একে একে প্রত্যেকের মনকে আমি এইভাবেই বিষিয়ে তুলব, আর তারপর এদের সংগঠন ভেঙে টুকরো টুকরো করে নেব আমি আমার অপমানের যোগ্য প্রতিশোধ। শোভা, শোভা, সোমাকে আর তোরা খুঁজে পাবি না কাজল, কারণ সে এখন আলোর সন্ধানে গেছে। খাঁচায় বন্দি পাখি যখন একবার বাইরের আকাশ দেখতে পায়, তখন তার মন বড় চঞ্চল হয়ে ওঠে। হরিণা ছেড়ে আসল কথা বলে এখান থেকে বিদায় হ। ওর বাজে কথা শোনার মতন হয়েছ আমার নেই। আজ নেই, কিন্তু কয়েকদিন পরেই আমার মুখের কথাই হবে তোর কাছে রূপকথার স্বামী। ঠাকুমার কোলে বসে রূপকথার গল্প শুনবো। তাছাড়া ঠাকুমা সাজতে এখনো তোর অনেক বাকি। কাজল, এসব বাজে চর্চা ছেড়ে ভবিষ্যতের ভাবনা ভাব। আমি তোর দিদি, তোর ভালোর জন্যই বলছি। আমার বিরক্ত করছিস না তো? যা, চলে যা এখান থেকে। হ্যাঁ যাবো, তবে একটা কথা কান খুলে শুনে রাখ কাজল, যেমন করে হোক তোদের এই সংগঠন আমি ভাঙবই ভাঙবো। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। কথাটা আমার গায়ে লাগলো না। তুই যে কত নির্লজ্জ, এটাই তার প্রমাণ। সাবধান কাজল, আমার আত্মসম্মানে আঘাত করলে কিন্তু যুদ্ধ খুলে মারবো। থাক বাবা দেবী, আপনার এই মূল্যবান জুতোটা ছিঁড়ে গেলে আপনাকে কিন্তু পয়সা খরচ করে সারাতে হবে। উল্টে তুমি ওকে জুতো খুলে উঠে শিক্ষা দাও ফেলে। ঠিক কাজল, এমন কথা বলতে ওনার মতো ওই নোংরা গালে আমার জুতো মেরে আমার জুতোটা নোংরা করি কেমন করে? দিদি, ঠিক আছে, কথাটা আমার মনে থাকবে। মনে থাকলেই খুশি হব। শোনো শিউলি, তোমার এই নারী মঙ্গল সমিতির মধ্যে যে অনৈতিক বীজ আমি ছড়িয়ে দিয়েছি, তা যখন অঙ্কুরিত হবে, শাখা প্রশাখা বিস্তার করবে, তখনই তুমি বুঝতে পারবে আমায় অপমান করে তুমি কি ভুল করেছো। শিউলিনি, এসব নিজ মনোবৃত্তির মানুষগুলোর জন্য কি আমরা আমাদের লক্ষ্যে কখনো পৌঁছতে পারবো না? ধৈর্য ধরো কাজল, আমরা তো কোনো অন্যায় করছি না। যারা আমাদের বিরোধিতা করে নারী জাতির অমঙ্গল করতে চাইছে, তাদের চেয়ে আমাদের প্রতি ভগবানের আশীর্বাদ নিশ্চয়ই অনেক বেশি থাকা উচিত। কিন্তু কতদিন ওই আশীর্বাদ বাস্তব রূপ নেবে শিউলিনি? এদিকে যে আমার দিদি অধিকাংশ মেম্বারদের মনকে একের পর এক পিছিয়ে তুলছে। কাজল, কাজল, আজও শিকার হয়েছে সোমা। কি বলছো তুমি? কোথায় সোমা? জানি না, ওর খবর জমের অজানা। সাবধান কাজল, ক্রিটিসাইজ করে কথা বলবি না বলছি। জমটাকে শুনি, তুই না অন্য কেউ? সত্যি হচ্ছে, নিজেদের মধ্যে বিবাদ করলে লোকে কি বলবে? লোক লজ্জায় ভয় থাকলে শত্রুর সাথে সুর মিলিয়ে ভবিষ্যতের গান গাইতো না। অসহ্য! এর অপমান আমি কিছুতেই সহ্য করবো না। আজকে এই সমিতি থেকে আমি রিজাইন দেব। এই না আমার রিজাইন লেটার।
হচ্ছে সোমা, এ ভুল তুমি করো না। প্রয়োজন হলে আমরা তোমার বাবার কাছে গিয়ে অনুরোধ জানাবো এই বিয়ে বন্ধ করার জন্য। সাবধান শিউলিদি, আমার ভবিষ্যৎ তোমরা নষ্ট করতে দেও না বলছি। সোমা, এতদিন সত্যি আমি ভুল পথে গিয়েছিলাম, কিন্তু আর নয়। অন্ধ শুধু একবারই লাঠি হারায়, অন্ধ একবারই লাঠি হারায় ঠিক, তবে তুমি অন্ধ নও সোমা, তুমি বোকা, তাই লাঠি তুমি বারবারই হারাবে। সাবধান শিউলিদি, বাজে কথা বললে কিন্তু আমি অপমান করতে বাধ্য হব। মনে রেখো, আমার নাম সোমা। এবার কি করবে শিউলিদি? সবাই যদি এমনি করে একে একে চলে যায়, তাহলে শুধু তুমি আর আমি ধরে রাখবো আমাদের সংগ্রামের নিশানা। এসো বোন, সমস্ত কামনা বাসনাকে তুচ্ছ করে আমরা হাতে হাত রেখে এগিয়ে যাই নতুন দিগন্তের সন্ধানে। হ্যালো নাটক হচ্ছে আজকে ঠাকুর আপনি তোমার কি হলো? তোমার কিছু হয়ে গেলে যে আমি পাগল হয়ে যাব। তাড়াতাড়ি হয়ে গেলে যাবো, না হলে থাকবো। দেখছি কেন?
চিকিৎসা, এই টিবি রোগের চিকিৎসা করার মতো টাকা তোর দাদা নেই। বৌমা, সে বলে কিনা একটা মোটর সাইকেল কেনার টাকা জোগাড় করতে পারছে না, আরে আজ বড় রুগীটার কিনা চিকিৎসা করাবে। বৌদি, তুমি লাখ লাখ টাকা খরচ করলেও এই টিবি রোগ কোনোদিনও ছাড়বে না। আর তাছাড়া কটা দিনই বা বাঁচবে এই বুড়ি? অযথা অত টাকা খরচ করার কি মানে হয় শুনি? কথা বলতে পারলে বৌদি? সত্যি কথা বলতে দোষটা কি শুনি? তুই বরং এক কাজ কর, তোদের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে তোরা এই বাড়ি ছেড়ে গোয়াল ঘরে চলে যা। তোদেরকে আর কোনো কাজ বাজ করতে হবে না। আমি কাল থেকে মিনুর মাকে আবার কাজে রেখে দেবো। তুমি আমাদের গোয়াল ঘরে দাঁড়িয়ে দিচ্ছ বৌমা? তবে না তো কি, তোমাদের এই বাড়িতে রেখে আমরা এই ছোঁয়াচে রোগে মরবো নাকি? আমার কোনো জিনিসপত্র তোমরা আর হাত দেবে না বলছি। দুটো থালা আলাদা করে দিও, ওতে মিনুর মা তোমাদের ভাত দিয়ে আসবে। দোহাই বৌদি, তুমি এমন নিষ্ঠুর হয়েও না, আমার মায়ের একটু চিকিৎসার ব্যবস্থা করে দাও। আমি আজীবন তোমার চাকরানি সেজে থাকবো। পায়ে ধরে অনুরোধ করছি বৌদি। ছুঁয়ে দিলি শয়তানি, ওই ছোঁয়াচে রোগীকে ছুঁয়ে তুই আমাকেও ছুঁয়ে দিলি। আর তোকে আমি ছাড়বো না শয়তানি। মা, এত নীচ তুমি? বাবলু, তোমার মা বলতেও আমার ঘেন্না করে। এক চড়ে তোর মুখ ভেঙে দেবো পাজি ছেলে। হয়তো তুমি আজ পারবে মা, কিন্তু এমন একদিন আসবে যেদিন চড় মারা তো দূরের কথা, চড় শব্দটা উচ্চারণ করতেই তুমি ভুলে যাবে। বাবলু, তোমার বিয়েতে ঠাকুমা বরপণ নিয়েছিল বলে তাকে তুমি চাকরানি খাটাচ্ছ, কিন্তু সেই বরপণের অর্ধেক টাকার গয়না তো তুমি করে আছো মা। সেই টাকার কেনা পালঙ্কে তো তুমি ঘুমাচ্ছ, সেই টাকার কেনা ড্রেসিং টেবিলের আয়নায় তো তুমি তোমার মুখ দেখছো মা। তাহলে আমার ঠাকুমা চাকরানি সেজে কেন তোমার সেবা করবে? কি? মামা, এত বড় অপমান! তোর জন্য কিনা আমি এত সব করছি, আর তুই কিনা যে পাপ তোমরা করছো, সে পাপের প্রায়শ্চিত্ত যে আমাকেই করতে হবে আমার ভালো করে জানা আছে মা। চুপ কর। বড় হয়ে না জানি আমায় কত সুখে রাখবি। রাখবো মা, রাখবো। আমার বাবা তার মাকে যতখানি সুখে রেখেছে আমিও ঠিক ততখানি সুখে রাখবো। কি বললি তুই আমায়? ছি, 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 ছি। এই ছেলে আমি পেটে ধরেছি? না না, ওর কি দোষ? এই ডাইনি দুটাই তোর মাথাটাকে চিবিয়ে খেয়েছে। এই হারামজাদি শ্যামলী, তুই আধ ঘন্টার মধ্যে যদি না সমস্ত জিনিসপত্র গুছিয়ে এই বাড়ি ছেড়েছিস, তবে আমি ঝাড়টা মেরে দূর করবো। এ তোমার কি হলো ঠাকুমা? চুষনে দাদু ভাই, চুষনে। আমার শুনে তোরও যে টিভি রোগ হয়ে যাবে। হোক তাহলে, দেখো কেমন করে আমার মা বাবা আমার সেবা না করে গোয়াল ঘরে ফেলে রাখে। ও কথা বলতে নেই বাবলু, গোয়াল ঘর তো কি হয়েছে, ওখানে যদি গরু থাকতে পারে তাহলে আমরা কেন নয়? কিন্তু ওখানে থাকাও কি আমাদের উচিত হবে? তুই মাকে জিজ্ঞেস করে আয় তো দাদু ভাই, যে আমরা ওখানে থাকলে গোয়াল ঘরে গরুগুলোর কোনো ক্ষতি হবে না তো? আমি যদি বড় হতাম তাহলে এই ঘরে রেখে আমি নিজের হাতে তোমাদের সেবা করতাম, কিন্তু আমি তো আর তা পারবো না। পিসিমা, আমি তাই লুকিয়ে আমার এই জমানো টাকাগুলো এনেছি। যাও, তুমি শীঘ্রই ডাক্তার ডেকে আনো। না দাদু ভাই, শুধু শুধু তোকে ও টাকা খরচ করতে হবে না। তাছাড়া আর কটা দিনই বা বাঁচবো। আমার টাকা তোমরা নিলে না ঠাকুমা? দুঃখ করিস নে বাবলু। দাদু ভাই, তুই যে আমার
কথাটা শুনেই আমার অর্ধেক রোগ সেরে গেছে। এবার তাহলে আমরা আমাদের নতুন ঘরে যাই। না ঠাকুমা, যেও না ঠাকুমা, তোমরা এ ঘর ছেড়ে তোমরা যেও না। না দাদু ভাই, বিদুর মা এলে বলিস এই বাসনগুলো যেন আরেকবার ধুয়ে নেয়। আমি ধুয়েছি তো। যেও না ঠাকুমা, তোমরা এ ঘর ছেড়ে যেও না। ভালো হয়ে গেলে আবার আমরা এই বাড়িতে ফিরে আসবো। ওকে কোলে বসিয়ে আবার আগের মতো রূপকথার রাজকুমারীর গল্প শোনাবো। ঠাকুমা, ঠাকুমা, তোমরা যেও না ঠাকুমা। ঠাকুমা, তোমরা যেও না। ঠাকুমা, ঠাকুমা, তোমরা যেও না ঠাকুমা। হে দয়াময়, দুঃখই যদি দেবে তবে সেই দুঃখ জয় করা শক্তি আমায় দাও ঠাকুর, শক্তি আমায় দাও। এ কি বৌদিমণি, তুমি কাঁদছো? কই না তো, তাহলে তোমার চোখে জল কেন? চোখে একটা পোকা পড়ে গিয়েছিল রে। একা থাকলেই বুঝি তোমার চোখে পোকা পড়ে? খুশি যতই তুমি লুকিয়ে লুকিয়ে কাঁদো না কেন, চোখের জল তুমি কখনোই গোপন করতে পারবে না বৌদিমণি। খুশি আমি এক সময় কি ভাবি জানো বৌদিমণি? কি ভাবিস? ভালো মানুষগুলোকে শুধু পৃথিবীতে কাঁদতেই আসে, যারা দিনের পর দিন মানুষদেরকে কষ্ট দিয়ে যাচ্ছে, কই উপরা ভগবান তো তাদের শাস্তি দিচ্ছে না? তুই শুধু শুধু ভগবানকে গালমন্দ করছিস রে খুশি। শুধু শুধু নয় গো, শুনেছি ভগবান নাকি পৃথিবীতে মানুষ সৃষ্টি করে পাঠায়, সবার জীবনে সুখ দুঃখ সমান ভাগে ভাগ করে দেয়। তাই ভগবানকে সামনে পেলে একদিন জিজ্ঞেস করতাম, আমার গৌরীমণির দুঃখের ভাগ কি এখনো শেষ হয়নি ঠাকুর? দূর পাগলি, তুই এমন সব কথা বলিস যে শুনলেও হাসি পায়। তুমি যদি সত্যিকারের হাসি হাসতে, তাহলে তোমার সেই হাসি দেখে অন্তত এইটুসি স্বস্তির নিঃশ্বাস ফেলতো। খুশি তুই কাঁদছিস? তোমার দুঃখ দেখে যাদের চোখে জল আসে না, তারা হয় পাষাণ, নয়তো মানুষরূপী জানোয়ার। খুশি তুই চুপ কর। তুমি এখনো চুপ করে আছো বলেই ওরা তোমার মাথায় চড়ে বসেছে। তোমার জায়গায় যদি আমি হতাম, তাহলে ঝাঁটা মেরে চুপ কর বলছি। এত সাহস না? বাড়ির চাকরানি হয়ে কিনা তুই? বৌদিমণি, আর যদি কোনোদিনও তোর মুখ থেকে আমি এমন কথা শুনেছি, তাহলে তোকে আমি ভালো করে বুঝিয়ে দেবো মনিবার চাকরানির সম্পর্ক কি। চাকরানি। হ্যাঁ হ্যাঁ বৌদিমণি, তুমি ঠিকই বলেছো। তুমি তুমি দেখে নিও, আমি কখনো আর এই কথা বলবো না, কখনো না, কখনো না, কখনো না। কেন যে তোকে এভাবে কষ্ট দিলাম তা তুই বুঝবি না রে খুশি, তা তুই বুঝবি না। তাই বলছি, যদি পারিস এই হতভাগী বৌদিমণিটাকে ক্ষমা করিস খুশি, ক্ষমা করিস। নিশ্চয়ই করবো, আর সেই জন্যই তো আমি এসেছি। এতদিন তুমি অনেক খেলা খেলেছো বাছা, আজ তোমার আমি সব খেলা শেষ করে দেবো। তোমার ঘুরে মরতে বেশি যেন কষ্ট না হয়, তাই আগে কেরোসিনটা ছিটিয়ে তারপর ম্যাজিকটা চালাবো। না, আমি করিনি মা। তাহলে কেন আপনারা আমাকে মেরে ফেলতে চাইছেন? তোমাকে পুড়িয়ে না মারলে আমি আমার ছেলে অর্পের বিয়ে দেবো কেমন করে? তুমি বেঁচে থাকলে আমি আমার ছেলে অর্পের বিয়ে দিয়ে
পালিয়ে তুমি যাবে কোথায়? তোমাকে পুড়িয়ে মেরে, তোমার কায়দা করে, তোমার এই নম্বরি লোকটার সঙ্গে আমি আমার ছেলে আরফের বিয়ে দেবো। ঠিক তাকে এইভাবে পুড়িয়ে মেরে আমি নেব আমার অপমানের প্রতিশোধ। বাচ্চা তোমার হবে না। এতদিনে করতে বিদায় হলো। যাই, এবার ভালো করে নারায়ণ পুজোটা করে আসি। কে আছো? বাচ্চা, তোরা তোরা আমায় মেরে ফেললো। টুম্পা, তুই কোথায় মা? তুই কোথায়? ওগো ঈশ্বর, জীবনে যদি কখনো কোনো ভুল করে থাকি, তবে ওদের ওই পাপের সাজা তুমি দিও ভগবান, তুমি দিও। দেখো কাকে নিয়ে এসেছি। তুই এসেছিস মা? এ কি? এ তোর কি অবস্থা হয়েছে রে দিদি? তোর শরীরটা যে একেবারে শিউলি, তুই এসেছিস? এই দেখ, আমার শাশুড়ি মিলে তোমাকে দিদি! একটু আরাম লাগবে। চলে যাচ্ছি রে। না রে দিদি, বলো, না। বলো। অমন কথা তুই বলিস না। এই নাটকটা হলে তোকে এক্ষুনি আমি হাসপাতালে নিয়ে তাহলে যাবো। খতম তো। কিছুতেই যেমন করেই হোক আমি তোকে বাঁচিয়ে তুলবই। আমি চেয়েছিলাম রে শিউলি, কিন্তু আমার নিয়তি আমায় বাঁচতে দিল না রে, বাঁচতে দিল না। 47 হয়েছে। আমার মুখে তুই আগে একটা দেখিস, আধা ঘন্টা ছিল। আমি ছাড়া যে বাবু কেটে আর গেছে। কেউ নেই রে। যোগ্য দেবো। সেই 3 মাস অব্দি। আমার বুঝি ভীষণ কষ্ট হচ্ছে। রূপা, আমার কাছে আয় মা, তোকে ভালো করে একবার দেখি। আরো কাছে আয় মা। বলিস না দিদি, অমন কথা তুই বলিস না। কাঁদিস না, এসব চাচ্ছি বড়ই নিষ্ঠুর রে। ওরা শুধু নিতেই জানে, সে কিন্তু নিতে জানে না। শিউলি, আমার একটা কথা রাখবি ভাই। রাখবো দিদি, তোর যে কোনো কথাই আমি রাখবো। জানিস শিউলি, আমার দুর্বলতার সুযোগ নিয়ে আজ ওরা এভাবে আমায় ঘুরিয়ে মারলো। কিন্তু তুই তো আমার মতো দুর্বল নস শিউলি। আমায় কথা দে আমার প্রতিশোধের, আমার অন্যায়ের প্রতিশোধ তুই নিবি। কথা দে, কথা দে। তোর চোখের পাতা আমার চুল হয়ে গেল কেন রে দিদি? তবে দিদি, না! তুমি কথা বলো, একটিবার তুমি কথা বলো। মাসি, কথা হয়েছে না কেন? বলো মাসি। তোর হতভাগী মা আর কোনোদিনও কথা বলবে না রে দুর্গা। তোর হতভাগী মাকে তোর পিসি আর ঠাম্মা মিলে পুড়িয়ে মেরে ফেলেছে। কিন্তু আমি ওদের ছাড়বো না। তুই দেখিস দিদি, তোর ভিতরে ওকে আমি শপথ করে বলছি, আজ যেইভাবে তোরা ওকে নৃশংসভাবে মেরে ফেললো, ঠিক তেমনি করলে আমি আমাদের চারটা মুড়ি মারবো দিদি। চারটা মুড়ি মারবো।
অসম্ভব, বৌদি কখনোই সুইসাইড করতে পারে না। বাবা দাদা বাড়িতে না থাকায় আমার মনে হয় মা বৌদিকে না না এ হতে পারে না। মা আর যাই করুক এতটা নিষ্ঠুর হতে পারে না। কিন্তু টুম্পা বলছে, ও আমি এখন কি করি? শিউলি দিয়ে কয়েকদিন ধরে ক্লাবে আসছে না, আমি একা কোনদিন সামলাই। শিউলিদি, এ কি সোমা, তুই হঠাৎ এখানে? শিউলিদি কোথায় কাজল? আজ হঠাৎ তোমার শিউলিদিকে মনে পড়লো কেন সোমা? আমায় তুমি ক্ষমা করো শিউলিদি। হে তুমি কি করছো সোমা? এই সমাজে তোমার আমার অধিকার তো পৃথক নয় বোন, তাহলে তুমি আমার পায়ের তলায় থাকবে কেন? এইসো বোন, আমার বুকে এসো। তোমাকে বুকে মেনে নিলে শিউলিদি? হ্যাঁ নিলাম, কিন্তু ও যে একদিন তোমায় অপমান করে চলে গিয়েছিল। আজ তার শাস্তি নেই তো আজ ফিরে এসেছে। দেখছো না ওর চোখে আজ ভুলের কাজল, আর সেই ভুলের কাজল পড়া চোখে আজ চলছে অনুশোচনার অশ্রু। হয় না শিউলিদি। তার হয় না সোমা, আজ তুমি বাংলার বধূ, স্বামীর ঘরে আজ তোমার আসল তীর্থক্ষেত্র। হাতে শাখা, মাথায় স্বামীর দেওয়া সিঁদুর পরেই আজ তুমি তুলসী তলায় গাইবে মঙ্গল গীত। সে আশা আজ আমার মন থেকে হারিয়ে গেছে শিউলিদি। এই সিঁদুর আজ আমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এই কথা কেন বলছো সোমা? আত্ম অহংকারের বশে ভালো মন্দ বিচার না করে লাখ টাকা বর্পণ দিয়ে আমি বিয়ে করতে রাজি হয়েছিলাম। আমার বাবা যথেষ্ট দান সামগ্রীও দিয়েছিলেন, কিন্তু তাতেও আমার শাশুড়ি সন্তুষ্ট হননি। শেষে তিনি আরো 50,000 টাকা দাবি করেন। বাবা দিতে অস্বীকার করায় ছেলে মায়ের পক্ষ নিয়ে আমায় ত্যাগ করে আমার বিয়ে করতে রাজি হয়েছে। আমি কাল তার বিয়ে। না, এই অন্যায়। এবার আমার কি হবে শিউলিদি? মানুষ যদি এসব ঘটনাকে বিশ্বাস না করে, বিশ্বাস তাদের করতেই হবে কাজল। আজ আমাদের সামনে উদয় হয়েছে সুদিনের সূর্য। আজ এই সময় আমাদের আন্দোলনের জীবন্ত পোস্টার সমাজের মানুষের সামনে, এই পোস্টার সামনে রেখে বলবো, বাংলার মা বাবারা যারা লাখ লাখ টাকা বর্পণ দিয়ে মেয়ের বিয়ে দিচ্ছ, তারা বলে দাও এই তোমার মতো বিদগ্ধ লাখ লাখ মেয়েরা স্বামী ত্যাগিনী সেজে কোথায় গিয়ে দাঁড়াবে? সমাজের কোন স্তরে তারা দেবে তাদের আশ্রয়? তুমি আমায় আশ্রয় দেবে তো শিউলিদি? দেব সোমা। এই সংগ্রামের নিশান তো এবার তোমাদেরকে ধরতে হবে গো। কিন্তু তুমি, আমি এই সমিতি থেকে চিরদিনের মতো চলে যাব। তুমি কোথায় যাবে শিউলিদি? দুর্ভাগ্যের সন্ধানে। শিউলিদি, তুমি হয়তো জানো না কাজল, তোমার মা আমার বাবার কাছে গিয়েছিলেন আমাকে তার পুত্রবধূ করবার জন্য। আমার বাবার আপত্তি থাকা সত্ত্বেও আমি নিজে 10 লাখ টাকা বর্পণ দিয়ে বিয়ে করার সম্মতি জানিয়েছি। বর্পণ দিয়ে তুমি বিয়ে করবে শিউলিদি? প্রয়োজনের তাগিদে অনেক কিছুই করতে হয় সোমা। তোমরা হয়তো অবাক হচ্ছে তাই না? যে শিউলি এতদিন এত উপদেশ দিয়ে এসেছে, সেই কিনা আজ রুলস আর রেগুলেশনকে ভেঙে নিজে বর্পণ দিয়ে বিয়ে করতে চলেছে। সত্যি তুমি চলে যাবে শিউলিদি? হ্যাঁ, কিন্তু কেন? জানি না শিউলি, এখন আমি কোনো কথাই বলবো না। যেদিন সময় আসবে সেদিন বাতাসের সাথে ভেসে বেড়াবে আমার এই না বলা কাহিনী। না শিউলি, না, এই নিয়ে তুমি করো না। আমার মায়ের আসল চরিত্রটা তুমি ভালো করেই জানো। আমার মা বৌদিকে মরে যাওয়ার আগের দিন পর্যন্ত শান্তি দেয়নি। আমার মা মানুষ নয় বৌদি, আমার মা মানুষ নয়। তাই তো সব অমানুষগুলোর সাথে অমানুষিক ব্যবহার করতে আজ আমি অমানুষ সাজতে চললাম।
চলে যাও। বিদায় সোমা, বিদায় কাজল, চির বিদায়, চির বিদায়। খাবো না, আমি কিছুতেই খাবো না। লক্ষ্মী মেয়ে এমন করতে নেই, না খেলে যে শরীর খারাপ করবে। করুক, তবুও আমি খাবো না। টুকটা হ্যালো বল, হ্যাঁ বল কি? তোমার বাবাও বুঝি আদর করে না? না, বাবা আদর করলে ঠাম্মা বাবাকে বকে। সেই ভয়ে বাবা আমার জন্য কিছু আনতেই চায় না। আর তোমার সৎমা? না, মাসিকে আমি কখনোই মাফ করবো না। সীমা, ও কথা বলতে নেই। জানো পিসি, আমি ঠাকুমাকে বাবাকে এই কথা বলেছিলাম বলে বাবা আমাকে খুব খাবি খাবি জ্বালায় দেওয়ার জন্য কাকিমা, আর কখনো কারোর সামনে এই কথা বলো না। ওরা শুনতে পেলে তোমায় মারবে। মেরেছে তো? এই কথা আমি বাবাকে বলেছিলাম বলে ঠাম্মা আমায় খুব করে দিয়েছে। দেখো, খাবে ওদের সাথে ইস, কি নিষ্ঠুর ওরা। আর আমি এখানে থাকবো না। এখানে থাকলে ওরা আমাকে পুড়িয়ে মেরে ফেলবে। সীমা, ও কথা বলতে নেই। তোমার আর কেউ না থাকুক, সৎমা তো রয়েছে। সে সৎমা হলেও সেটা তোমার নিজেরই মাসি। না, এবার খেয়ে নাও। না, না খাবো না আমি। আমাকে তুমি খাওয়ার কথা বলো না। টুম্পা, খাওয়ার কথা বললেই যে আমার মায়ের কথা মনে পড়ে যায়। সে মা আমায় নিজের হাতে খাইয়ে না দিলে আমার পেট ভরতো না। কে আর আমাকে আগের মতো খাইয়ে দেবে? বলো না পিসি, কে আমার আগের মতো খাইয়ে দেবে? ওর খাবারটা তুমি এখানে রেখে যাও খুশি, ও পরে খেয়ে নেবে। না দেবে এগুলো ছাড়া ঠিক আছে বৌদিমণি। না, আমি খাবো না। মাছের গান আমি তাহলে যাই বৌদিমণি। হ্যাঁ যাও। আর শোনো, তোমাকে আর পরের দিন থেকে এ বাড়িতে আসতে হবে না। আমায় কি ছুটি দিয়ে দিলে বৌদিমণি? সে ঠিকই আছে, তারা কি করে আমি জানি না এখন তাহলে আমি আর কি খেয়ে বাঁচবো? চিন্তা করো না খুশি, প্রতি মাসে এসে তুমি তোমার মাইনেটা নিয়ে যাও। কাজ না করেই মাইনে নেব? ওটা তোমার পাও না খুশি। যদি হয়তো তাহলে এবারে এত সব কাজ কে করবে? তুমি? আমি যখন এ বাড়ির বউ, তখন সমস্ত কাজ তো আমারই করা উচিত। সাক্ষাৎ করে এই চৌধুরী বাড়ির বউয়ের অভিনয় করলেও আমি তো এখানে সত্যিকারের বউ সাজতে আসিনি ভাই। তাই এই বাড়ির সমস্ত কাজ না থাক, তুমি তাহলে এখন এসো। আমি তাহলে আসি বৌদিমণি। তুমি শুধু একটু টুম্পাকে রেখো। তুমি ছাড়া যে ও যার কেউ নেই বাড়িতে, কেউ নেই। জানি খুশি, আমি জানি তোর মা সাজার কোনো অধিকার বা যোগ্যতাই আমার নেই। তবু প্রয়োজনের তাগিদে কয়েকটা দিনের জন্য হলেও ওর মা আমায় সাজতেই হবে। টুম্পা, আয় আমার কাছে আয়, আমি তো তোর মা। না, আমি তোমায় মা বলবো না। আমার মাকে ওরা পুড়িয়ে মেরে ফেলেছে জেনেও তুমি তাদের সাথে মিশছো। আমি তোমাকে কখনো মা বলবো না, কখনো না। তাই বুঝি? মা, আমি মা রে তোর জনম জনম মা। লুকে যে যাই লুকে জানি স্বামী যে তোর মা। মা, আমি মা
বলছে বাড়ি মারাত করছে। এ বাড়িতে এই সমস্ত বেলের লাপনা করার সাহস তোমায় কে দিয়েছে? কি বললে? বেলের লাবো না? বেলের লাপনা নয় তো কি? এই শুনি, পড়াশোনা বাদ দিয়ে এখানে নাকামো করে আছে। আয়, পড়বি আয় বলছি। ও যাবে না। কি বললে? তোমরা কালা বলে তো জানতাম না। খবরদার বলছি, সমৃদ্ধ করে কথা বলতে শেখো, নয়তো তোমার কপালে অনেক দুঃখ আছে, এই আমি বলে দিলাম। ঠিক, আমিও তো সেই কথাই বলছি যে দেখে শুনে পথ চলতে শেখো, নইলে কিন্তু হোঁচট খেয়ে পড়বে। খুব যে বড় বড় কথা বলছো দেখছি। তা আপনি কি ভাবছেন? বড় বড় কথাগুলো বুঝি আপনার জন্যই উপরে তোলা হয়ে আছে? খবরদার, এই চোখ ছোট করে কথা বলতে বলছি। আর তোমার ওই লাল চোখ দেখার জন্য আমার বাবা এত লাখ টাকা বরপণ দিয়ে আমার বিয়ে দেননি। এই যে তোমার আঁচলের ওই চাবির গোছাটা এবার আমার হাতে তুলে দাও। কি বললে? এই চাবির কথা আমি তোমার হাতে তুলে দেবো? হ্যাঁ দেবে, কারণ আমার বাবা 10 লাখ টাকা দিয়ে সেই অধিকারটা কিনে নিচ্ছে। কাজেই এই বাড়ির সমস্ত কিছুই আমার কথা মতো হবে। থামো, তুমি কি ভেবেছো 10 লাখ টাকা বরপণ দিয়েছো বলে তুমি আমার মাকে কি চাকরানি খাটাবে নাকি? কি বললে? কথাটা আরেকবার বলো। তোমার মুখটা যদি না ভেঙেছে তাহলে আমার নাম শিউলি নয়। এ কি? আমার দিদির গয়না তোমার গলায় কেন? এখানে আমার পরের বাবাকে বাবা বলতে লজ্জা করে না? যদি ভালো চাও তো এক্ষুনি ওই গয়না খুলে আমার হাতে দাও, নইলে এই যে দেখছো তো আমার হাত দুটো, তোমার মতো কত মেয়েকে পিটিয়ে সোজা করে দিয়েছি, তার একটা বার প্রমাণ চাও নাকি? আমি কি দেব না বলেছি নাকি? ও মা, তুমি কি ওকে কিচ্ছু বললে না? কি হলো, দেবে? দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। মা, ও যে আমায় এভাবে অপমান করলো, তুমি দাদাকে বলবে না? তোমার দাদা এখন আমার 10 লাখ টাকার কথা, তাই সে এখন আমার মোটি বলবে। আমি তো তুমি দাদা বলছো? যে স্ত্রীর মর্ম বোঝে না, যে স্বামী বেঁচে থাকতে স্ত্রীকে অকালে পুড়ে মরতে হয়, তাকে গাধা বললে অনেক বেশি সম্মান করা হবে। কি হলো, চাবিটা দেবে না জোর করে ছিনিয়ে নিতে হবে? এবার যাও, ওই এটো থালাটা ধুয়ে যথাস্থানে রেখে এসো। এটো তালা থামানি? শুধু এটো থালাই নয়, এই বাড়ির সমস্ত কাজ আজ থেকে তুমি করবে। এবারের বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা সব কাজই এখন থেকে তোমার। এটা কমের মুলুক নাকি যে তোমার কথায় আমার বাড়িতে আমাকে চাকরানি করতে হবে? তাহলে তুমি বউ হয়ে কি করবে শুনি? আমার বাবা তো লাখ টাকা বরপণ দিয়ে আমাকে এ বাড়িতে চাকরানি খাটার জন্য দেয়নি। আর তুমি নিজেই তো 5 লাখ টাকা বরপণ দিয়ে বিয়ে করেছো। তুমি 5 লাখ টাকা বরপণ দিয়ে তোমার শাশুড়ি আর ননদকে চাকরানিরও আদর করে রাখতে পারো, আর আমি 10 লাখ টাকা বরপণ দিয়ে তা কেন পারবো না? কে বলেছে এই কথা তোমায়? তোমার প্রত্যেকটি চুকিতেই আমার জানা আছে গোপাল দেবী, আর তার সঙ্গে জানা আছে আমার দিদির মৃত্যুর গোপন ইতিহাস। করে টুম্পা, তোর মা যদি আমার মতো অন্তত একটু ফস করতে শিখতো, তাহলে এত সহজে এই 2 শয়তানি তাকে পুড়িয়ে মারতে পারতো না। আমরা
পুড়িয়ে মেরেছি? হ্যাঁ হ্যাঁ, তোমরা নির্মম নিষ্ঠুরের মতো একটা সুন্দর ফুলের মতো নিষ্পাপ জীবনকে তোমরা পুড়িয়ে মেরেছো। কেন? কিসের লোভে? কিসের লোভে তোমরা শেষ করে দিলে আমার দিদিকে? পরপরের লোভে? আমি দেখবো কত টাকা চাও তুমি। আমি শুধু তোমাকে টাকা খাইয়ে টাকারই বিছানায় শুইয়ে রাখবো। বৌমা, তুমি বিশ্বাস করো, তুমি যা শুনেছো সব ভুল, সব মিথ্যে। থামো! তোমাদের দুজনকে আমি কিছুতেই ছাড়বো না। তোমরা যেমন ভাবে আমার দিদিকে পুড়িয়ে মেরেছো, ঠিক তেমনি করে আমিও তোমাদের। মা, আমি চললাম। তুই কোথায় যাবি বৌমা? আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে। তারপরে তুই আমার একা ফেলে চলে যাবি? তোমার সংসার তুমিই বোঝো মা। তোমার সংসারে আমি মাথা ঘামাবো না। আমি চললাম। বাবা, আমার একা ফেলে যাস না মা। বাবা! আমার একটা করে বোকা তুই যাসনি বাবা, তুই যাসনি? থামো থামো! শীঘ্রই এই থালাটা ধুয়ে যথাস্থানে রেখে আসবে দাও। আর রান্না বসাও। টুম্পা স্কুলে যাবে, রান্নার 1 মিনিটও যদি দেরি হয় তাহলে আজকে কিন্তু তোমার খাবার বন্ধ হয়ে যাবে। কথাটা যেন মনে থাকে। আয় টুম্পা। ওরে বাবা, এ আমার কি হলো? কেন যে আমি বরপুরের লোভে এমন বাঘিনী বউ ঘরে এনেছিলাম রে বাবা। এর চেয়ে আমার আগের বউ অনেক ভালো ছিল। ও মায়েরা, তোমরা আমার মতো বরপুরের লোভে কখনো এরকম বাঘিনী বউ ঘরে এনো না। কখনো এনো না। আর 22 মিনিট এবার ওষুধটা খেয়ে নাও মা। কেন শুধু তুই তোর টাকাগুলো এভাবে নষ্ট করছিস? সব আছে জায়গাটা ক্লাসে গিয়ে দেখে না তুই কি আর তারা জন খাবে রান্নাঘরে অনেক তরকারি কেন তুমি এ কথা বলছো? দেখছি কি নেই বেকার তুই যদি আমার ছেলে না হয়ে মেয়ে হতিস তাহলে হয়তো আমার জাহাজে সোহাই মা, তুমি একটু চুপ করো। ডাক্তারবাবু তোমাকে বেশি কথা বলতে বারণ করেছে। বলতে দে মা, বলতে দে। বললে হয়তো আর বলার সুযোগ পাবো না। তুই তোর টিউশনের সামান্য রোজগারটুকু এভাবে নষ্ট করে ফেলছিস। অথচ আমার ছেলে এত ভালো চাকরি করেও মা, তুমি একটু শান্ত হও। শ্যামলী, আর কথা বলো না লক্ষ্মী মা আমার। এবার একটু ঘুমানোর চেষ্টা করো। ওরে মা, ঘুমাবো। এবার চিরদিনের মতো ঘুমাবো। এসব তুমি কি বলছো মা? ওর জন্য তো আমি কিছুই করতে পারলাম না। তাই তো বড় চিন্তা হয়, আমি চলে গেলে তুই কোথায় কিভাবে থাকবি? ও কথা বলো না মা। আবার তুমি ভালোই উঠবে, দেখবে তখন আমরা অন্য কোথাও গিয়ে স্বাধীনভাবে বাঁচবো। তুমি দেখো মা, আমি ঠিক একটা চাকরি জোগাড় করে নিচ্ছি। আসতে আমারও বড় ইচ্ছে হয় রে মা, কিন্তু আমার ভাগ্য যে কোথায় অনেক আলো আছে মা। আমার চোখে এত অন্ধকার লাগছে কেন মা? আমি কি আর দেখতে পাচ্ছি না? হাফ ডিজেলটা উড়ে পালিয়ে গেল তুমি দেখতে পাচ্ছ না হাফ কেন? ডিজেল সারাদিনে উড়ে পালিয়ে মাগো, আমি এই তো বসে আছি তোমারই সামনে। চলেই নিত আমার টি-শার্ট আমাদের চেক করতে করতে হাফ কেন ডিজেল রে? দিয়েছি শ্যামলী,
ছুটতে হবে তাই এখানে খোঁজ করতে হবে তার সাথে বিন্দু আমার যাওয়ার ডাক এসেছে শ্যামলী। আমি চললাম। ঠাকুমা, ঠাকুমা, এই দেখো, আমি তোমার জন্য কত ফল এনেছি। আমার সাথে বলে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। এ কি, তুই আবার লুকিয়ে এই ঘরে এসেছিস? তুই দেখছি কোনো কিছু একটা না বাঁধিয়ে ছাড়বি না। শ্যামলী, তো কি হয়েছে? তুই এভাবে কাঁদছিস কেন? তুমি যা চেয়েছিলে তাই হয়েছে। তবে কি তোর ঠাকুমা? ও, তখন অত করে বললাম একটু ডাক্তার দেখা, বললে কি তোর দাদা টাকা দিত না? বাহ, বেশ মজার কথা বলে তোমা। যাদের ঘর থেকে বের করে গোয়াল ঘরে আশ্রয় দিয়েছিলে তাদের কিনা তোমরা চিকিৎসা করাবে? এ কথা বলতে তোমার লজ্জা করবে না মা? বাবলু, একদিন হয়তো আমিও বড় হব, কিন্তু বড় হলেও এই ছোটবেলার কোনো কথা আমি কখনো ভুলবো না মা, কখনো ভুলবো না। এ কি, ওই টিনের ভাঙা থালা দুটো নিয়ে তুই কি করবি? ওটা দিকে ঘুর মনীষা। আলমারিতে তুলে রাখবো। আরে দর্শকদের ওগুলো দিকে দিয়ে ঘুর। কি হবে? এই থালাগুলো যদি না থাকে তাহলে তো আমার বিয়ে করা বউ যখন এই বাড়িতে আসবে তখন এই থালাগুলো দিয়ে তোমরা খেতে দেবে কি করে মা? তাই তোমার বৌমা যতক্ষণ না আসছে ততদিন এই থালাগুলো আমি যত্ন করে তুলে রাখবো মা, যত্ন করে তুলে রাখবো। ডাকাত! একটা ডাকাতকে আমি পেটে ধরেছি। কেন যে ওকে ছোটবেলায় আমি নুন খাইয়ে মেরে ফেলিনি সেটাই এখন ভাবছি। শ্যামলী, বোন, তুই আর কাঁদিস নে। মা বাবা কি সবার চিরকাল বাঁচে? আমরা তো রয়েছি। হ্যাঁ, ভালো কথা, তোকে একটা নতুন শাড়ি পাঠিয়ে দিচ্ছি। ওই নোংরা শাড়িটা পাল্টে মৃতদেহটা তুই বাড়িতেই নিয়ে আসিস, কেমন? মাগো, তোমার শেষ সময়ে তোমার দিকে কেউ ফিরেও তাকালো না। আর এখন লোকলজ্জার ভয়ে বলছে তোমায় নতুন সাজে সাজাতে। না, আমি এই সাজেই সবাইকে দেখিয়ে বলবো, হে আমার মা, যে কিনা সারা জীবন তার পুত্রবধূর ঘরে চাকরানি থেকে এসেছে। কিন্তু অসুখের সময় এক ফোঁটা ওষুধও পাইনি। ওই ওরাই আমার মাকে মেরে ফেলেছে। আপনারা এর বিচার করুন বাবু মশাইরা, আপনারা এর বিচার করুন। ওমা, তো দেরি করছো কেন? হতচ্ছাড়ি বউটা আবার জেগে উঠলে গেলেই করে বানিয়ে ফেলবে যে। কই, তোমার হলো? দুগ্গা দুগ্গা, অরূপের সময় বাড়িতে নেই, তাই কাজটা ভালোই ভালোই গুছিয়ে নিয়ে গেল। এবার তোর বাড়িতে গিয়ে কোনো রকমের রাতটা কাটিয়ে কাল ভোরের ট্রেনে একেবারে কোথায় যেন বলছিলি? শিলিগুড়ি মা, ওখানেই তোমার জামাই পোস্টিং হয়েছে। ভালোই হয়েছে, হতচ্ছাড়ি বউ কিনা আমাকে জব্দ
আমার পঙ্খটা ফাটিয়েছে। কেমন বুদ্ধিটা দিয়েছিলাম আগে বলো মা। তোর বুদ্ধির কি কোনো তুলনা হয় রে বাবা? তুই আমার পেটে না জন্মে আমার তোর পেটে জন্মানো উচিত ছিল। পুটলিটা আমার দাও মা, ওটা নিয়ে হাঁটতে তোমার অসুবিধে হবে। না না, আমার কোনো অসুবিধা হবে না। হারামজাদি বউ ওই সময় ঘুমোচ্ছে, এই সুযোগে কেটে পড়ি চল। আস্তে আস্তে চলো মা, বেশি হুটোপুটি করো না। চমৎকার। ছেলে বৌমাকে সর্বশ্রান্ত করে মেয়ের ভবিষ্যৎ করতে যাচ্ছ তাই না? আমি কাছে চলে যাবো বৌমা। ও তাই বুঝি আমার আলমারির গয়নাগুলো চুরি করে নিয়ে যাচ্ছ কাশিতে গিয়ে পুণ্য সঞ্চয় করবে বলে? বিশ্বাস কর বৌমা, এসব আমি কিচ্ছু করিনি। এসব সব আমার বাবা আমাকে দিয়ে করিয়েছে। না বলি না, মা মিথ্যে বলছে। আমি এসবে কিচ্ছু জানি না। শেষে তুই কিনা আমার এমন সর্বনাশ করলি বাবা। তোমরা দুজনে মিলে অনেক পাপ করেছো। আজ আর আমি তোমায় ছাড়বো না। এ কি তুমিও ভাবে ওই মশাইটা নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে কেন? তোমাদের পাপের তরি এবার কানায় কানায় পূর্ণ হয়েছে। তাই তোমাদের মৃত্যুদূত হয়ে আজ আমি তোমাদের সামনে এসে হাজির হয়েছি। না আমায় তুমি পুড়িয়ে মেরে দাও বৌমা। আমি কখনো কোনো অন্যায় করবো না। আমায় তুমি ক্ষমা করে দাও বৌমা। কিসের ক্ষমা? আমার দিদি যখন তোমাদের হাতে পায়ে ধরে প্রাণ ভিক্ষা চেয়েছিল তখন দশ ভাইগুলো তোমাদের কোথায় ছিল? না, আমরা স্বীকার করছি বৌদি, আমরা চরম ভুল করেছি। আমাদেরকে এবারের মতো ক্ষমা করে দাও বৌদি। না! তোমরা যখন আমার দিদিকে পুড়িয়ে মেরেছো ঠিক তেমনি করে আমিও তোমাদের পুড়িয়ে জ্যান্ত পুড়িয়ে মারবো। না! আমাদের মেরো না! কে কোথায় আছো? বাঁচাও! ডাকো, সমস্ত পাড়া প্রতিবেশীরা তোমরা চিৎকার করে ডাকো। আমি তাদেরকেই জিজ্ঞাসা করবো, বাবু আজাই না? এই তোমার মতো পুত্রবধূরা যারা লাখ লাখ টাকা বর্ষণের লোভে শাশুড়ি ননদকে চাকরেরও আদম সাজিয়ে রাখে, তাদের মতো পুত্রবধূদের কি শাস্তি হওয়া উচিত? আর এদের মতো শাশুড়ি যারা বধূ নির্যাতন করে পুত্রবধূকে মেরে ফেলে, তাদেরই বা কি শাস্তি হওয়া উচিত? আপনারা উত্তর দিন। বাবা! আপনারা যাই বলুন, আমার বিচারে এদের একমাত্র শাস্তি হলো মৃত্যু। তাই আজ আমি এই অরূপ চৌধুরীর প্রথম পক্ষে দ্বিতীয় পক্ষে স্ত্রী এই চৌধুরী বাড়ির ছোট বউ আর সমাজের চোখে সাজলো বাঘেরি সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। নাটকটি এখানেই সমাপ্ত হলো।